ক্রিপ্টোকারেন্সি মানেই কিন্তু শুধু জটিল কোড বা ব্লকচেন টেকনোলজি না, এটা আসলে একটা সম্পূর্ণ নতুন ডিজিটাল অর্থনীতি। কিন্তু প্রশ্ন হল, এই অর্থনীতি বিশ্বজুড়ে কাজ করে কিভাবে? এর পেছনের আসল ইঞ্জিনটা কি? উত্তরটা হলো ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো চলুন আজকের আলোচনায় আমরা এই ডিজিটাল অর্থনীতির গেটওয়েগুলোকেই একটু কাছ থেকে দেখব। এই কথাটা কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জের আসল কাজটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এগুলো শুধু ট্রেড করার একটা জায়গা নয়, বরং এটাই সেই মেশিন যা ডিজিটাল অ্যাসেট বা সম্পদকে সারা বিশ্বে ব্যবহারযোগ্য করে তোলে। মানে এখানেই ডিজিটাল আইডিয়াগুলো সত্যিকারের সম্পদে পরিণত হয়। যে কোনো সফল বাজারের জন্য এই তারল্য বা লিকুইডিটি জিনিসটা অনেকটা হার্টবিটের মতো। লিকুইডিটি না থাকলে বাজার ঠিকঠাক চলতে পারে না, কেনাবেচা করা ভীষণ কঠিন হয়ে যায়। ক্রিপ্টো এক্সচেঞ্জ ঠিক এই সমস্যাটারই সমাধান করে। কিভাবে? লক্ষ লক্ষ ক্রেতা আর বিক্রেতাকে এক ছাদের নিচে নিয়ে এসে। একবার ভাবুন তো, এই এক্সচেঞ্জগুলো হলো ক্রিপ্টো ইকোনমির অদৃশ্য সব হাইওয়ের মতো, যেগুলো এই ডিজিটাল ওয়ার্ল্ডকে পুরো বিশ্বের অর্থনীতির সাথে জুড়ে দেয়। যদি এই প্ল্যাটফর্মগুলো না থাকতো, তাহলে বিভিন্ন ডিজিটাল অ্যাসেটগুলো সব বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে থাকত, তাদের মধ্যে কোনো লেনদেন বা সংযোগ তৈরিই হতো না। ভাবুন, যদি কোনো সেন্ট্রাল প্ল্যাটফর্ম না থাকত, তাহলে প্রত্যেক ক্রেতাকে নিজের জন্য একজন বিক্রেতা খুঁজে বের করতে হতো। এটা আজকের দিনে প্রায় অসম্ভব একটা কাজ। এক্সচেঞ্জগুলো এই পুরো প্রক্রিয়াটাকে একদম সহজ আর ফাস্ট করে দিয়েছে, যা এই বিপুল পরিমাণ ট্রেডিং সামলানোর জন্য অপরিহার্য। আচ্ছা, এবার আসা যাক একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। ক্রিপ্টো এক্সচেঞ্জ কিন্তু মূলত দুই ধরনের হয়, আর এদের মধ্যে মূল পার্থক্যটা হলো বিশ্বাসের ওপর ভিত্তি করে। মানে বিশ্বাসটা কার ওপর রাখা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের ওপর নাকি শেফ কোডের ওপর? এই একটা প্রশ্নই কিন্তু দুটো মডেলের মধ্যেকার আসল পার্থক্যটা তৈরি করে দেয়। ভরসাটা কি কোনো কোম্পানির ওপর থাকবে, নাকি থাকবে শুধু কোড আর গণিতের ওপর? এই উত্তরের ওপরে নির্ভর করে ক্রিপ্টো জগতে এক একজনের পথ চলা কেমন হবে। এখানে পার্থক্যটা বেশ মজার। দেখুন, কেন্দ্রীভূত এক্সচেঞ্জ বা সিইএক্স অনেকটা আমাদের পরিচিত একটা ব্যাংকের মতো, যেখানে একটা সেন্ট্রাল অথরিটি সবকিছু কন্ট্রোল করে। অন্যদিকে বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জ বা ডিইএক্স চলে সম্পূর্ণ অটোমেটেড কম্পিউটার প্রোগ্রামের ওপর, যাকে বলে স্মার্ট কন্ট্রাক্ট। এখানে কোনো মধ্যস্থতাকারী নেই, বিশ্বাসটা সরাসরি কোডের ওপর। একটা কেন্দ্রীভূত এক্সচেঞ্জ যে কতটা বড় আর প্রভাবশালী হতে পারে, তার সবচেয়ে ভালো উদাহরণ হল বাইন্যান্স। এটা দেখায় যে কিভাবে একটা মাত্র প্ল্যাটফর্ম পুরো বাজারকে প্রভাবিত করতে পারে। আবার এর ঠিক উল্টো দিকে আছে ইউনিসোয়াপের মতো বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জ, যা কোনো একক কোম্পানির নিয়ন্ত্রণে নয়, বরং ব্যবহারকারীরাই এটা চালায়। মানে এক কথায় বলতে গেলে এই বড় বড় প্ল্যাটফর্মগুলোই কিন্তু আজকের ডিজিটাল গ্লোবালাইজেশনের ভিতটা তৈরি করে দিয়েছে। এরা প্রথাগত ফিয়াট কারেন্সি মানে টাকা বা ডলার আর ক্রিপ্টো জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করেছে, যা বিশ্বজুড়ে ট্রেডিংকে আগের চেয়ে অনেক সহজ আর দ্রুত করে তুলেছে। এবার একটু ব্যক্তিগত নিরাপত্তার কথা বলা যাক। যখন কারো সমস্ত সম্পদ কেবল ডিজিটাল তথ্যে পরিণত হয়, তখন সেটাকে সুরক্ষিত রাখাটাই কিন্তু হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন দেখি ডিজিটাল ওয়ালেট আর এর সাথে জড়িত ঝুঁকিগুলো আসলে কি কি। তো মূল প্রশ্নটা হলো নিয়ন্ত্রণের। সম্পদের নিয়ন্ত্রণটা কি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে, নাকি সেই নিয়ন্ত্রণটা সম্পূর্ণ নিজের কাছে রাখা হবে? দুটো পথের প্রত্যেকটারই কিন্তু সুবিধা এবং ঝুঁকি আছে, আর শেষ পর্যন্ত পছন্দটা নির্ভর করে যে ব্যবহার করছে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর। ডিজিটাল অর্থনীতিতে বিশ্বাসটাই কিন্তু সব কিছু, কারণ এখানে সম্পদ মানেই হলো ডেটা। তাই একটা ছোট সিকিউরিটি ব্রিচও কিন্তু পুরো সিস্টেমের ওপর মানুষের আস্থাকে একদম শেষ করে দিতে পারে। আর ঠিক এই কারণেই সিকিউরিটি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলোচনার এই শেষ পর্বে আমরা দেখব ক্রিপ্টোর যে একটা মুক্ত স্বাধীন আদর্শ আছে, সেটা কিভাবে বিভিন্ন দেশের আইন আর ক্ষমতার বাস্তবতার মুখোমুখি হয়। এটা অনেকটা একটা ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে একদিকে আছে আইন আর অন্যদিকে আছে কোড। প্রথাগত আর্থিক ব্যবস্থায় কাজ করতে হলে এক্সচেঞ্জগুলোকে সরকারি নিয়মকানুন মেনেই চলতে হয়, যেমন গ্রাহকের পরিচয় যাচাই করা, যেটাকে বলা হয় কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার, আর মানি লন্ডারিং আটকানোর জন্য ব্যবস্থা নেওয়া, যা এএমএল বা অ্যান্টি মানি লন্ডারিং নামে পরিচিত। এখানে একটু থামা যাক। ব্যাপারটা হলো, একদিকে আছে ক্রিপ্টোর সেই স্বাধীনতা আর বিকেন্দ্রীকরণের ধারণা, আর অন্যদিকে আছে সরকারি নিয়ন্ত্রণ আর নিয়মকানুনের চাপ। এই দুই বিপরীত শক্তির মধ্যে সংঘাতটা প্রায় অনিবার্য, আর এক্সচেঞ্জগুলো ঠিক এই দুইয়ের মাঝখানে আটকে আছে। এই প্ল্যাটফর্মগুলোকে সবসময় একটা কঠিন ব্যালেন্স করে চলতে হয়। একদিকে তাদের প্রযুক্তির যে প্রাইভেসি কেন্দ্রিক আদর্শ, সেটাকে সম্মান করতে হয়, আবার অন্যদিকে বিভিন্ন দেশের আইনও মেনে চলতে হয়।
এই টানাপোড়েনটাই কিন্তু আজকের ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আর এটাই হলো আমাদের পুনঃ আলোচনার সারমর্ম। এক্সচেঞ্জগুলো শুধু ট্রেডিং প্ল্যাটফর্ম নয়, তারা আসলে 21 শতকের অর্থনীতির জন্য টাকা লেনদেনের এক নতুন, দ্রুত এবং গাণিতিক বিশ্বাসের উপর ভিত্তি করে চলা একটা সিস্টেম তৈরি করেছে। তো আমরা আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে। যখন বিশ্বাসটা আর কোনো প্রতিষ্ঠানের ওপর নয়, বরং কোড আর গণিতের ওপর নির্ভর করে তৈরি হয়, তখন আসল ক্ষমতাটা কার হাতে থাকে? প্রযুক্তিবিদদের, সরকারের, নাকি সাধারণ ব্যবহারকারীদের? অর্থ, প্রযুক্তি আর ক্ষমতার ভবিষ্যৎ কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।